আমরা মূল্যবান বক্তব্য শুনব সম্মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে। সুপ্রভাত। আজকের একটি বিশেষ দিনে তোমরা এখানে সবাই সমাবেত হয়েছে। অন্যান্য দিবসের সঙ্গে তোমরা ইতিমধ্যে স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে আমাদের বিদ্যালয়ে যে এসেছো, বিভিন্ন দিবস আমাদের বিদ্যালয়ে উদযাপিত হয় জেনেছো। কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যার জন্য, যার পরিচিতিতে, যার জন্য আমরা আজকে বাঙালি হিসেবে নিজেদেরকে গর্বিত বোধ করি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তোমরা ইতিমধ্যে নাম শুনে থাকো, জিকে বা সাধারণ জ্ঞানে বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে। তার সুযোগ্য পুত্র সন্তান 1901 খ্রিস্টাব্দে 6 জুলাই, মানে আগামী সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। সেই বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মদিনকে আমাদের সরকার উদযাপনের জন্য তোমাদের কাছে বার্তা দিয়েছে, আমাদের কাছে বার্তা এসেছে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের বিদ্যালয়ের কালচারাল বিভাগের পক্ষ থেকে, সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে এই যে গুরুগম্ভীর অনাড়ম্বর আয়োজনে কালচারাল ডিপার্টমেন্টকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। সামনে উপবিষ্ট যারা আমার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো বা শুনছো, অনেকে পেছনে শুনছো না, কথা বলছো, তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। দেখো, দিন আসে দিন যায়, এই নিত্য যে যাতায়াতের যে স্মরণী, এই স্মরণীর মধ্যে কিছু কিছু মুহূর্ত কিন্তু আমাদের কাছে হীরকখণ্ডের মতো দেখবে উদ্ভাসিত হয়ে ওঠে। আর সেই দিনটি ব্যক্তির, জাতির জীবনে এবং ব্যক্তির জীবনে একটি সুমহান দিবস হিসাবে পরিচিত হয়। তখন সূচিত হয় আনন্দ যজ্ঞ। সেই আনন্দ যজ্ঞে সবার কিন্তু নিমন্ত্রণ থাকে। সবাই আমরা তখন মিলিত হই, হৃদয় লব্ধকে আমরা তখন প্রস্ফুটিত করি। সেই বিরল দিনটি, বিরল মুহূর্তকে স্মরণ করার জন্য আজকে জয়নগর হাই স্কুলের পক্ষ থেকে, কালচারাল বিভাগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এই যে আয়োজন, আমি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের চরণে প্রণাম জানিয়ে তার বিশাল কর্মকাণ্ডের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা যদি বলি কি হিসাবে স্মরণ করব, তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক রয়েছে। মাত্র 23 বছর বয়সে কলকাতা ইউনিভার্সিটির ফেলো নির্বাচিত হয়েছিলেন। আবার 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। আমরা কি এই কারণে তাকে শুধু মনে রাখবো? অথবা আবার যদি এইভাবে আমরা ঘুরিয়ে যদি বলি, তিনি যখন উপাচার্য ছিলেন, তিনারই আমন্ত্রণে বিশ্বকবি, বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে বক্তব্য পেশ করেছিলেন। তো সেই প্রেক্ষাপটে এই কারণে কিছু মনে রাখবো, আর কি কারণে আমরা মনে রাখবো বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, সেটা আজকে তোমাদের দু একটু কথা জানতে হবে তোমাদেরকে। 1947 সাল তোমরা জানো, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট। তার ঠিক 56 দিন পরে, মানে আগে 56 দিন আগে, 20 তারিখে, যেটা আমাদের কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়ে গেল। সেই সময় একটা ভারতবর্ষে টালমাটাল পরিস্থিতি, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিয়ে হিন্দুস্তান আর সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিয়ে পাকিস্তান, এই দ্বিধা বিভক্ত হয়ে গেল ভারতবর্ষ। দ্বিখণ্ডিত আমরা স্বাধীনতা আমরা পেলাম, খণ্ডিত স্বাধীনতা আমরা পেলাম। মোহাম্মদ আলী তার নেতৃত্বে কে ছিলেন না, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি জেদ ধরে বসেছিলেন। জিন্নাহ আর আমাদের বাংলার সুরাবর্দী, এনারা জেদ ধরে বসেছিলেন সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা একদিকে যাবে আর সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা একদিকে যাবে। তার নাম হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। জিন্নাহ তখন দুঃখ প্রকাশ করে বললেন, আমি তো পোকা কাটা পাকিস্তান পেলাম, মানে জামা কাপড় আমাদের যখন কেটে দেয় পোকায়, তো পোকা কাটা একটা পাকিস্তান পেলাম। দুঃখটা কোথায় না, হচ্ছে পাঞ্জাব এবং বাংলাকে আমি অন্তর্ভুক্ত করতে পারলাম।
যে ব্যক্তিত্বের কারণে যে অন্তর্ভুক্ত আক্ষেপ বাণী শোনা গেছে কার মুখে? না মোহাম্মদ আলী জিন্নাহর মুখে। তিনি তখন এক প্রকার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি শেষ কথা এক প্রকার বলেছিলেন, তার কথায় মান্যতা দিতে বাধ্য হয়েছিল। পাশে দাঁড়িয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অন্যতম প্রতিনিধি হিসাবে আমাদের যদুনাথ সরকার থেকে শুরু করে আমাদের রমেশচন্দ্র, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এবং আমাদের বিজ্ঞানী মেঘনাথ সাহা পাশে দাঁড়িয়েছিলেন। আর ডক্টর সুনীতি ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাকে সাহস জুগিয়েছে। অসুস্থ শরীরে তিনি লড়াই করেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের যদি হিন্দুস্তান হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের যদি পাকিস্তান হয়, আমাদের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের নিয়ে কেন আমরা পশ্চিমবঙ্গ আমরা পাবো? হোমল্যান্ড যাকে বলা হচ্ছে, ভারতীয় সংস্কৃতি যার আইডেন্টিটি, ভারতীয় ধর্ম যার আইডেন্টিটি, সেই সংস্কৃতি বঙ্গভূমির সূত্র ধরে আমরা কেন পশ্চিমবঙ্গ পাবো না? কংগ্রেস কিন্তু তখন যে মাথা একবার নিয়ে ফেলেছিল মোহাম্মদ আলী জিন্নাহর কাছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের এই সেই যে সভা ছিল, বডি ছিল 58 জন সদস্যের ভোটে পরাস্ত হয়ে আমাদের বঙ্গভূমি কিন্তু সৃষ্টি হয়েছিল। একমাত্র জেদের কাছে মাথা নত করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন যারা শাসক ছিলেন। আমরা আজকে পশ্চিমবঙ্গ পেয়েছি। কত সুন্দর তো গান গাইছো তোমরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কত গান গাইছি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা গান গাই না, আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই ধরনের কিছু বললে হয়তো তোমরা অন্য ভাষায় একটু রাজনীতিবিদ কথা বলতে, তা নয়। হিন্দু মুসলিম এই শব্দগুলো ওরা মুসলিম লীগ তখন কি করলো, একমাত্র কেরালা ছাড়া কোথাও কিন্তু মুসলিম লীগের অস্তিত্ব থাকলো না। আজকে যারা আমাদের বাম পাম দেখছি, বাম বা সেকুলার বলছি, যাদেরকে ধর্ম নিরপেক্ষ এইসব শব্দগুলো আমরা ব্যবহার করছি, এরা আস্তে আস্তে কি করলো, আসল সেকুলার মুসলিম লীগ মিশে গেল এদের সঙ্গে, বাম সেকুলার এই শব্দের সঙ্গে মিশে গেল। এই করতে করতে যে মানুষটির কৃতিত্ব রয়েছে, যে মানুষটি গঠনে আছে, কাশ্মীরের প্রসঙ্গ যদি আমরা আসি, কাশ্মীরে বলছে 370 ধারার কথা বলা হয়েছে। মানে ইতিহাস যারা 11-12-কে দেখেছেন এই কারণে 370 ধারার কথা সেখানে বলা হয়েছে। কি বলা হয়েছে সেখানে? না, সেখানে 2 প্রধান, 2 মিশন, 2 বিধান, দুটো পতাকা থাকবে। কেন একটা দেশ যদি হয় তার 2 প্রধান কেন হবে, 2 মিশন কেন হবে, 2 বিধান কেন? তার জন্য আলাদা বিধান, তার জন্য আলাদা পতাকা, তার আলাদা প্রধান, এটা হতে পারে না। তিনি অনেক লড়াই করেছিলেন এর জন্য। তিনি যখন কাশ্মীরের লড়াইটাকে জোরদার করে বাংলা থেকে যখন কাশ্মীরের মাটিতে পা দিয়েছিলেন, তাকে তখন গৃহবন্দী করা হয়েছে। তার মৃত্যু এখন রহস্যজনক রয়েছে বিষয়টা, কি কারণে তার মৃত্যু হলো সে ব্যাপারটা এখন ধোঁয়াশা কুয়াশার মধ্যে রয়ে গেছে। এই বাঙালি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে যদি কেউ সর্ববৃহৎ রাজনৈতিক একটা দলের জন্ম দিয়েছিলেন, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তোমরা নেতাজি সুভাষচন্দ্র আজাদহিন্দ ফৌজের নাম শুনেছো, বিরাট সর্ববৃহৎ একটা সংগঠন ছিল। তারপরে যদি কেউ একক প্রচেষ্টায় নিজের সংগঠিত সাংগঠনিক শক্তির পরিচয় দিয়ে যদি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল সৃষ্টি করেন, তিনি হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় বিজেএস, ভারতীয় জনসংঘ নামটা ছিল, বর্তমানে তোমরা যে বিজেপি বলো তোমরা, এটা পরিবর্তিত হয়েছে। বিজেএসটা ভারতীয় জনসংঘটা রূপান্তরিত হয়ে গেছে, বিজেপি হতে রূপান্তরিত হয়ে গেছে। তার 1980 সালে স্যার বললেন। তো তার পেছনে কিন্তু আরএসএস বলে একটা সংস্থা, তিনাদের সাহায্যে তিনি দলটা গঠন করেছেন, ভারতীয় জনসংঘ। আজকে তার নামটা হয়েছে বিজেপি। তো এই মানুষটির হচ্ছে কৃতিত্ব। পশ্চিমবঙ্গ মানেই বলেছি, শ্যামাপ্রসাদের নাম উচ্চারিত হওয়া মানেই আমার নিজের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের কথা মনে পড়ে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উচ্চারিত হওয়া মানেই ভারতীয় ধর্ম সংস্কৃতি পালনের স্বাধীনতার কথাটা মনে করি। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম মনে করা মানেই, উচ্চারণ হওয়া মানেই বাঙালি হিন্দু অস্তিত্ব, আইডেন্টিটি প্রশ্নটা সেখানে বড় হয়ে দেখা যায়। আমি হয়তো শুধু হিন্দু বলছি, অনেক ছেলে মেয়ে আমাদের তো এখানে অনেক প্রায় মুসলিম ছেলে কম নেই, ছাত্রছাত্রী কম নেই। মানে এটা আসলে ইতিহাসটা জানতে হবে। ইতিহাস না জানলে পিছিয়ে বা ইতিহাসকে আমরা আবরণ দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম। প্রকৃত ইতিহাস আমাদের সামনে ঠিক মতো উন্মোচিত বা তার উদ্ঘাটন ঠিক মতো হয়। আমাদের জানতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হয়। এতদিন আর 50 বছর 30 বছর একটা স্বাধীনতা গেছে, আবার তারপরে 15 বছরের স্বাধীনতা মানে শাসন ব্যবস্থা গেছে, তারপর আবার 15 বছর শাসন ব্যবস্থা গেল। সব এইভাবে আসল ইতিহাসকে, প্রকৃত ইতিহাসকে এইভাবে চাপিয়ে দাপিয়ে মারিয়ে আবরিত করে আমাদের সামনে রাখা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ বাংলা ভাষায় কথা বলি আমরা।
কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ইতিহাস জানি, জন্মের ইতিহাস আমরা জানি না। যার অবদান ছিল তার নামটাই তোমরা শুনে, এই সবে তোমরা 1-2 মাস তোমরা শোনাশোনা শুরু করছো। তাহলে সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমাদের বিদ্যালয় কালচারাল ডিপার্টমেন্টে এবং বিদ্যালয়ের আয়োজনে যে ক্ষুদ্র অনুষ্ঠানে তোমরা সবাই যারা সমাবেত হয়েছ, আস্তে আস্তে আরো বিষয় জানবে, স্যারেরা বললেন বিষয় কিছু বলবে তোমাদের সামনে তুলে ধরবে, তাহলে জানবে তোমরা। ইতিহাস না জানলে পিছিয়ে পড়তে হয়। ইতিহাসের পরম্পরাকে স্বীকৃতি দিতে গিয়ে জয়নগর হাই স্কুলে বিনম্র শ্রদ্ধাঞ্জলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপনে সবাই যারা সমবেত হয়েছ সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে ইতি জানছি। ধন্যবাদ।